নমস্কার। আজকে তিনটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং শিল্পের সাথে জড়িত স্টক নিয়ে আলোচনা করব। এই তিনটি স্টক কিন্তু মানে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং যে গ্রোথ হতে চলেছে ইন্ডিয়ায় আগামী 5 বছর বা 10 বছরে, তাতে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা নিলেও নিতে পারে। তো সেই তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে একটু কথাবার্তা বলবো, একটু এখন কি দামে সেই স্টকগুলো চলছে তা নিয়ে আলোচনা করব। এই সেক্টরের গ্রোথ হওয়ার পিছনে যে মানে কি কি আমাদের ভালো দিক হতে পারে সেটা নিয়েও যেমন আলোচনা করব, এবং খারাপ কি দিক হতে পারে এই সেক্টরের জন্যে সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করি। ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর আমরা যেই স্টকেই ইনভেস্ট করি না কেন, সেই ইনভেস্টমেন্ট হোক বা ট্রেডিং হোক, যাই হোক না কেন, আমাদের এক্সিট প্ল্যান কিন্তু খুব অসুবিধা হয়। মানে এন্ট্রি তো হয়ে যেতে পারে, কিন্তু এক্সিট নিয়ে কিন্তু প্রবলেম সবার থাকে। এবং ভালো ট্রেডার বা ইনভেস্টর হতে গেলে কিন্তু এক্সিট প্ল্যানটাও আপনাকে জানতে হবে। এর উপর মানে মেন ফোকাস রেখে কালকে ফ্রি ওয়েবিনার আপনাদের জন্য আমি অ্যারেঞ্জ করেছি, যেটা আমার হিন্দি চ্যানেলে সঞ্জয় টক্সে হবে। কিন্তু আপনারা এই সঞ্জয় টক্স বাংলা যে চ্যানেলটা এখন দেখছেন, তার কমিউনিটি ট্যাবে যদি আসেন, সেইখানে এসে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই মানে কালকের ওয়েবিনার, কালকে রবিবার 29শে সেপ্টেম্বর দুপুর 2টো থেকে কিন্তু ওয়েবিনারটা হবে। প্লিজ জয়েন করে নেবেন, লিঙ্ক এখানে দেওয়া আছে এবং লিঙ্ক আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই যে ভিডিওটা দেখছেন তার ফার্স্ট কমেন্ট বক্সে এবং আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। প্লিজ টেলিগ্রামে জয়েন করে নেবেন, তাহলেও এই লাইভ ওয়েবিনার যেটা সম্পূর্ণ ফ্রি, তার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন কাল দুপুর 2টো থেকে। প্লিজ জয়েন করবেন, অনেক কিছু এমন জানতে পারবেন যে ইন্ডিকেটরগুলো আমি ইউজ করি লং টার্ম বা মিডিয়াম টার্ম এক্সিট এন্ট্রি প্ল্যান করার জন্যে, সেগুলো কিন্তু হাতে কলমে আপনাদেরকে এই ওয়েবিনারে আমি দেখাবো একদম টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে। তো প্লিজ সেই ওয়েবিনারটা মিস করবেন না। 1-1.5 ঘন্টার ওয়েবিনার হবে এবং লাস্ট 10-15 মিনিট কিন্তু লাইভ কিউএনএ সেশন থাকবে, যেখানে আপনাদের ডাউট আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো চলুন শুরু করি। তিনটে যে ইলেকট্রনিক্স সেক্টরটা আছে, ইলেকট্রনিক সেক্টর মানেটা কি আমি বলি। ইলেকট্রনিক সেক্টর মানে ইলেকট্রনিক এখন যে ভারতে যেটা হতে চলেছে, যে ইলেকট্রনিক বিভিন্ন জিনিসগুলো যে পণ্য আমরা ইউজ করি, সে মোবাইল ফোন হতে পারে, চার্জার হতে পারে, ঘড়ি হতে পারে, এখন তো ডিজিটাল ঘড়ি টড়ি সব কিছুই আছে, আপনার স্মার্ট টিভি হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, ল্যাপটপ, এসি, স্মার্ট রেফ্রিজারেশনও এখন আসছে, অনেক কিছুই হতে পারে। সেই জিনিসগুলোর যে ম্যানুফ্যাকচারিং ব্যাপারগুলো হচ্ছে, সেইগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এর মধ্যে দুখানা জিনিস হয় এই টার্মটা, সেটা হচ্ছে OEM অ্যান্ড ODM। ঠিক আছে, OEM এবং ODM, ঠিক আছে, এর মধ্যে বেশি মাথা গলাতে হবে না, জাস্ট বুঝে রাখুন। কিছু কিছু কোম্পানি কি করে, যে অন্য কোনো কোম্পানি থেকে মেন কোম্পানি, এখানে আমি ধরুন দুটো উদাহরণের সাথে প্যানাসোনিক নিয়ে নিলাম। প্যানাসোনিক ধরুন একটা বড় কোম্পানি, তার থেকে আমি ধরুন একটা ছোট্ট কোম্পানি, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমি তৈরি করি। আমি কি বললাম, আমি প্যানাসোনিককে গিয়ে বললাম, প্যানাসোনিক তোমরা তো টিভি তৈরি করো, সেই টিভির তৈরি করার বরাতটা আমাকে দাও, আমি তোমাদের হয়ে চিপ দামে এবং ভালো কোয়ালিটির তৈরি করে দেবো। তাহলে প্যানাসোনিক আমাদের সেই ডিজাইনটা দেবে, তার যে টেকনোলজি তারা ইউজ করে সেটা দেবে, এবং সেই অনুযায়ী আমি তাদেরকে তার টিভি প্যানেলটা বানিয়ে সাপ্লাই করে দেবো। ব্যাস এইটুকুনি আমার কাজ। এইটা হলো এক ধরনের মানে ইলেকট্রনিক শিল্প। আরেকটা শিল্প যেটা হচ্ছে ওর মানে যেটাকে ডিজাইনটাও ইনভলভ, তাই জন্য ডিএমও দেখতে পারবেন, ODM ডিজাইনটাও। মানে আমি প্যানাসোনিককে গিয়ে বললাম, আমি আপনাদের হয়ে টিভি প্যানেল তৈরি করে দেবো, আমার কাছে আমরা ইন হাউস বিল্ট একটা সুন্দর ভালো ডিজাইন আছে, যেটা আপনাদের খুব ভালো ভালো মানে এনার্জি এফিসিয়েন্সি দেবে, কাস্টমারদের ভালো লাগবে, এক্সেট্রা এক্সেট্রা। এবং সেই ডিজাইনটা যদি প্যানাসোনিকের পছন্দ হয়, তাহলে তারা আমাকে বরাতটা দিল। এই যে বিজনেসটা, এর মার্জিনটা কিন্তু বেশি। কেন মার্জিন বেশি? সেখানে আমার কোম্পানি, যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে নিজেই কিন্তু ডিজাইনটাও প্রোভাইড করছে কাস্টমারকে, তাই জন্য মার্জিনটা একটু বেশি সে নেবে। সুতরাং এই ব্যবসার দিকে কিন্তু বেশি ফোকাসটা থাকে।
তো প্রথম যে কোম্পানিটা আমি নেব সেটা কেইনস টেকনোলজি। তারা কিন্তু এই ওডিএম এবং ওইএম এই দু ধরনেরই বিজনেস করে থাকে, মানে নিজেরা ডিজাইনও প্রোভাইড করে ক্লায়েন্টকে এবং তাদের ডিজাইন অনুযায়ী ম্যানুফ্যাকচারিংটাও করে, দুরকম জিনিসই করতে পারে অ্যাজ নিড বেসিস। তো মার্কেট ক্যাপ 35,000 কোটির মতো আছে। দেখুন এইগুলোর, এই স্টকগুলোর যেটা প্রধান একটু খারাপ দিক, আমি বলেছি মাঝে মাঝে খারাপ দিকও আমি বলবো, যে খারাপ দিকটা আমি বলবো সেগুলো হচ্ছে অলরেডি এগুলো কিন্তু বাজারে প্রাইসড ইন হয়ে গেছে, মানে এগুলো যে নেক্সট 5-10 বছরে গ্রো করবে সেগুলো কিন্তু অলরেডি বাজার মনে করে নিয়েছে। তাই জন্যই দেখবেন পিই কিন্তু 170 পিই যথেষ্ট যথেষ্ট বেশি, এবং বুক ভ্যালু দেখুন 400 টাকার আশেপাশে, সেখানে স্টকটা চলছে 5,500। মানে কয়েক গুণ, মানে কত গুণ আপনি একটু বেশি ভাবুন, মানে 10-20 গুণের মতো বেশি তে বুক ভ্যালুতে চলছে। তার মানে কি এই কোম্পানিগুলোতে মানে ইনভেস্টমেন্টের রিস্কটা কি, রিস্কটা এখানেই যদি এরা উত্তরোত্তর গ্রোথটা দেখাতে পারে। এদের এখন গ্রোথ রেট কি আপনি যদি দেখেন, সেলস গ্রোথ 3 বছরে প্রত্যেক 62%, প্রফিট গ্রোথ 165%, যেহেতু এটা খুব গ্রোথ করছে, খুব গ্রো করছে ইয়ার অন ইয়ার, তাই জন্য কিন্তু এদেরকে বাজার মনে করে রাখছে যে আগামী 5 বছরে 10 বছরে এই গ্রোথ রেটটাই তাদের থাকবে, এবং তাই জন্য বাজার একে এই হাই পিইতে ভ্যালুয়েশনটা দিচ্ছে। যদি কোনো কারণে যদি এদের এই গ্রোথ রেট পরবর্তীকালে ভবিষ্যতে না আসে, কোনো এক কোয়ার্টার, কোনো এক ইয়ার যদি খারাপ যায়, তাহলে কিন্তু দেখবেন এই স্টকগুলো ফলো করবে অনেকটা বেশি। আপনাদের কে এই প্রেক্ষিতে জানিয়ে রাখি, কারণ আপনারা অনেকে ইলেকট্রনিক্স বা ইভি এগুলো ভবিষ্যতের ব্যাপার শুনলেই লাফিয়ে পড়েন স্টকে, এদিকে বোঝেন না যে কি হতে পারে, মানে খারাপ দিকটা দেখেও যেতে হতে পারে। যেমন আপনাদের সবার প্রিয় এবং এই 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 ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের যদি পোস্টার বয় কাউকে বলে থাকেন, সে হচ্ছে ডিকসন টেকনোলজি, যেটা মানুষদের প্রচুর ওয়েলথ তৈরি করে দিয়েছে এই বছরে। তার সেক্ষেত্রেও যদি আমি আপনার উইকলি চার্টেই ধরি যদি আসি, দেখবেন মাঝে মাঝেই উপর থেকে কিন্তু স্টকটা নিচে দেখুন 55% কারেক্ট করেছে, মাঝে মাঝে, বেশি না, 21-22-এই এটা কিন্তু 55% কারেকশন দিয়েছে, মাঝে মাঝে কারেকশন। নিজেকে প্রশ্ন করুন, এরকম যদি ভবিষ্যতের কোনো কোম্পানিতে থাকতে চান, সেখানে কিন্তু মাঝে মাঝে এই খারাপ অবস্থাগুলো আসবে। ধরুন নর্মাল টাইমে এই সময়েও কিন্তু এসেছে 30%-এর মতো এখানে কারেকশন এসেছে। ঠিক আছে, আমি 2019-20 এই কোভিডের ব্যাপারটা ছেড়েও দিলাম, তাও 2022-23-এও দেখুন এখান থেকেও আমি যদি দেখি, 2022-এর নভেম্বর থেকেও কিন্তু নিচে 43%-এর মতো ফল হয়েছে। এরকম হতেই পারে একটা ভালো কাস্টমার, এই সময় কি হচ্ছিল, শাওমি বলে একটা ভালো কোম্পানি, এদের ক্লায়েন্ট ছিল, তাদের সাথে একটু ওই মানে তারা কিছু প্রোডাক্ট করাবে না তাদের থেকে, এরকম কিছু নিউজ আসছিল, তার জন্য কিন্তু এরকম হয়েছিল। এরকম হতেই পারে, একটা বড় ক্লায়েন্ট যদি এদের চলে যায় কোনো কোম্পানির, তাহলে কিন্তু স্টকটা দেখবেন 40% 30% কারেক্ট করেছে। এই রিস্কগুলো থাকবে। এই জন্য যে কোনো নতুন জেনারেশনের কোম্পানিগুলোতে আপনারা আমার মতে 4-5%, টোটাল পোর্টফোলিওর 4-5%-এর বেশি কিন্তু ইনভেস্ট করা উচিত নয় বা এক্সপোজার রাখা উচিত নয়। তাহলে কি হবে, যদি আপনার সেই স্টকটা 50%-ও কারেক্ট করে, ওভারঅল পোর্টফোলিওর মাত্র 2.5% আপনার লস হবে। ওভারঅল পোর্টফোলিওর 2.5% লস ঠিক রিকভার হয়ে যায়, অন্যান্য স্টক ব্যালেন্স করে দেয়। তাহলে আপনার কি ওই পোর্টফোলিও শেষ হয়ে গেল, ওরকম হবে না। অনেকে, আর প্রথম কথা বলি, আরও কিছু স্টক নিয়ে আলোচনা করব, একদমই এটা বলবেন না যে সঞ্জয় আপনার কথা শুনে তো এই স্টকটা নিয়েছিলাম, এখন 20% নিচে কি করব। একদমই ব্যাপারটা নয়, আমি এখানে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। বাই করবেন, সেল করবেন না অ্যাভারেজ করবেন, সেটা আপনার দায়িত্ব। আমি এখানে শুধু অ্যানালিসিস পারপাসে বলছি, এবং তাও বলছি 4-5%-এর বেশি এক্সপোজার রাখা উচিত নয় এই নিউ এজ কোম্পানিগুলোতে। ঠিক আছে, একবার সেগুলো মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিলে, ইনভেস্টমেন্টটা বার করে নিলেন, তারপর সেটা নয় চলতে থাকলো, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, যাতে 50-60% কারেকশন হলেও টিকে থাকা যায়, যদি বিজনেসটা ভালো থাকে। বিজনেস মডেল খারাপ হয়ে গেলে তো কিছু নয়, তখন বেরিয়ে যেতেই হবে, মানে ফান্ডামেন্টাল।
আচ্ছা, আর একটু আসি এখানে ডেট যদি দেখি, ডেট প্রায় তেমন কিছুই নেই বলা যায়, 0.13 ঠিক আছে। প্রোমোটার হোল্ডিং 57%, ইটস ওকে। যদি আমরা নিচে আসি এর পিএনএল স্টেটমেন্টটা দেখি, ইয়ার অন ইয়ার যদি পিএনএলটা দেখি, তাহলে 2020 থেকে দেখতেই পাচ্ছেন যে বাড়ছে। 2023-এ 1126 ছিল সেলসের কথা বলছি, সেটা 2024-এ 1800 হয়েছে, এখন টিটিএম বেসিসে 2000, মানে ইটস ওকে, মানে ঠিকঠাক চলছে। প্রফিট মার্জিনও 29-20 এরকমের লেভেলে চলছে। অপারেটিং প্রফিট মার্জিনও চলছে, এটা ট্যাক্স সরি, অপারেটিং প্রফিট মার্জিন ওই 14-15%-এর মধ্যেই স্থির আছে, মানে স্টেবল প্রফিট মার্জিন ওরকমই চলছে। তো ঠিক আছে, খুব একটা খারাপ নয়, ঠিক আছে। এখনও কোম্পানি ডিভিডেন্ড দেয় না, যেহেতু এগুলো গ্রোথ কোম্পানি সেহেতু ডিভিডেন্ড দেয় না, ঠিক আছে, সেটা বড় ব্যাপার নয়। যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, এফআইআইরা কিন্তু এর মধ্যে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, এইদিকে একটু নজর নিশ্চয়ই আপনারা রাখছেন। ডিআইআইরাও এটা বাড়িয়েছে, খারাপ নয় সেটা, ঠিক আছে। আপনি বলবেন প্রোমোটার তো স্টেক কমিয়েছে, কিন্তু প্রোমোটারের 63 থেকে 57 হয়েছে, সেখানে সেই স্টেকটা কারা নিয়েছে? এফআইআই ডিআইআইরা নিয়েছে, সেক্ষেত্রে এটা ভালো। এটাই যদি কমতো, মানে প্রোমোটারের অংশীদারিত্ব কমতো কিন্তু পাবলিক অংশীদারিত্ব যদি বাড়তো, সেক্ষেত্রে এটা খারাপ যে প্রোমোটার মাল বেচে বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রোমোটার ধরুন স্ট্র্যাটেজিক এফআইআইরা তাদের থেকে নিচ্ছে বা ডিআইআইরা নিচ্ছে, তাহলে ঠিক আছে, তাহলে আমি অতটা খারাপ সেক্ষেত্রে মনে করি না। তো যাই হোক, এই ব্যাপারটা থাকবে একটা। জানেন আমি ইনভেস্টমেন্টেও একটু স্টপ লস রাখি, সেক্ষেত্রে ওই আমার কিন্তু ওই এখন 5500-তে চলছে, 4500 বা 4000 টাকায় আমার পার্সোনাল স্টপ লস থাকবে, তারপর আবার দেখা যাবে। তবে আমি বিজনেসের দিকে এগুলো দেখি, এগুলো নিউ এজ কোম্পানি, আর কেইনস টেকনোলজি কিন্তু রিসেন্টলি সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ছাড়পত্র পেয়েছে ইলেকট্রনিক্স চিপ ম্যানুফ্যাকচারিং প্লান্ট বসানোর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আপনার মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি সিজি পাওয়ার পেয়েছে, সরি, তেমনই যেমন টাটা ইলেকট্রনিক্স পেয়েছে, ঠিক তেমনই এরাও কেইনস টেকনোলজিও কিন্তু ছাড়পত্র পেয়েছে ইলেকট্রনিক্স চিপ ম্যানুফ্যাকচারিং প্লান্ট বসানোর। সেটা কিন্তু একটা ভালো ইউএসপি হতে চলেছে, তাই জন্য এই স্টকের উপর বা এই কোম্পানিটার উপর নজর রাখা যেতে পারে। চলুন দ্বিতীয় কোম্পানি নিয়ে কথা বলি। দ্বিতীয় কোম্পানিটার নাম হলো সিজি পাওয়ার। সিজি পাওয়ার, ঠিক আছে, মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি সিজি পাওয়ার। যদি আমি এখানে আসি, সিজি, ঠিক আছে, সিজি পাওয়ারে যদি আসি, এখন 750 টাকার আশেপাশে দাম চলছে, সেদিনকেও 750-র নিচে ছিল। তো এইখানে আপনি দেখতে পারেন এদেরও আরওসিই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ক্যাপিটাল ভালো, প্লাস সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট এদের কিন্তু তুখোর ভালো। সাউথের মুরুগাপ্পা গ্রুপ প্রচুর নাম করা, প্রচুর সুনামের সাথে বিজনেস তারা করছে, সুতরাং এই ম্যানেজমেন্টের প্রতি কিন্তু কোনো কথা হবে না, খুব ভালো ম্যানেজমেন্ট। যদি প্রফিট ভ্যারিয়েশন দেখেন বা সেলস গ্রোথ দেখেন, যথেষ্ট ভালো, ঠিক আছে। 1,16,000 মার্কেট ক্যাপের কোম্পানি, মানে আজকে কিনবো আর রাতারাতি 3 মাসে ডবল হয়ে যাবে, সেটা আশা করাটা ভুল হবে। মার্কেট ক্যাপ কিন্তু বড়, এরা লার্জ ক্যাপ প্রায় কোম্পানির মতন। স্টক পিই বললাম, এই স্টকগুলো যদি মার্কেট কারেকশনের সাথে নিচে আসে, তাহলে একটা ভালো সুযোগ তৈরি করে দেয়। আসবে কিনা জানি না, কিন্তু মার্কেট কারেকশানে কিন্তু এগুলোর নেওয়ার প্রতি আমার পার্সোনাল ঝোঁক থাকবেই অবশ্য, ঠিক আছে। তো যাই হোক, কোম্পানি ভালো। এর একটু পিএনএল স্টেটমেন্টটাও দেখে নিই, যদি দেখেন তাহলে উত্তরোত্তর, মানে যদি আমি এখানে দেখি 2900, 5400, 6000, 8000, ইদানিং একটু ভালো হয়েছে, কিন্তু মাঝখানে ডাউন টার্নও গেছে, তাই জন্য সিজি পাওয়ার আগে থেকে যে খুব ভালো কোম্পানি ছিল তাও নয়, ইদানিং ভালো পারফর্ম করছে, যখন একটা পাওয়ার সেক্টরে বুলরান আমাদের এখন চলছে। তাই অপারেটিং প্রফিট 647 থেকে 1142, এই বিগত এক বছর একটু ফ্ল্যাট আছে, কিন্তু ঠিক আছে, চলছে। এদেরও যে নেক্সট ইউএসপি যেটা আমি মনে করছি, সেটা হচ্ছে এরাও কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে ছাড়পত্র পেয়েছে যে তারাও কোম্পানি ইলেকট্রনিক্স প্লান্ট বসাবে, চিপ মেকিং কোম্পানি বানাবে,
সেইগুলোর উপরে আমার কিন্তু যথেষ্ট নজর থাকবে। যদি ম্যানেজমেন্টের দেখেন, ম্যানেজমেন্ট কিন্তু প্রোমোটাররা কিন্তু স্টেক এখানে বাড়িয়েছে, আগে 52 ছিল, তারপর 55 হয়েছে, 58 হয়েছে, এরম কিন্তু তারা বাড়িয়েছে। এফআইআই আর ডিআইআইরাও মোটামুটি স্টেবল একটা পার্টিসিপেশন রেখেছে। সুতরাং এক্ষেত্রে এর দিকে কিন্তু একটু নজর রাখা যেতে পারে। সিজি পাওয়ার ওয়ান অফ দ্য ফেভারিট আমার কোম্পানি। এখন অনেকে আপনাদের মানে আরও দুটো কোম্পানি নিয়ে বলবো, তার আগে এরকম ভিডিও যদি ভালো লাগে যেখানে সেক্টর এবং স্টক নিয়ে কথা বলি, তাহলে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আবারও বলছি, কালকে কিন্তু ফ্রি ওয়েবিনার, যেখানে স্টক মার্কেট নিয়ে আমি আলোচনা করব, এন্ট্রি এক্সিট টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে কিভাবে প্ল্যান করা যেতে পারে তা নিয়ে। আমার চ্যানেলে ভিজিট করে কমিউনিটি ট্যাবে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। হিন্দি চ্যানেলে আমার হবে, সঞ্জয় টক্স বলে যে হিন্দি চ্যানেল আছে সেখানে। এর লিঙ্ক কিন্তু, এই ওয়েবিনারের লিঙ্ক আমি আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়েছি, টেলিগ্রামে জয়েন করে যাবেন, সেখানেই এই ফ্রি ওয়েবিনারের লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি আসি আরেকটা কোম্পানি, সিজি পাওয়ার নিয়ে তো বললাম, আরেকটা কোম্পানি নিয়ে কথাবার্তা বলি। সেটা হচ্ছে মানে দুর্ভাগ্যবশত সেই স্টকটা এখনো লিস্টেড নেই। সেটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্স। কেন নামটা বলছি একটু মনে রাখবেন। টাটা ইলেকট্রনিক্স কেন নামটা বলছি মাথায় রাখতে, কোনো একদিন তো এটা লিস্টিং হবে। যদি লিস্টিং হয় তাহলে আমি কিন্তু এর আইপিওতে অ্যাপ্লাই করব, এটা আগে থেকে বলা থাকলো। টাটা ইলেকট্রনিক্সের ব্যাপারটাও তেমন। টাটা ইলেকট্রনিক্সের ওই ইলেকট্রনিক চিপ ম্যানুফ্যাকচারিংয়ের তারা এই পেয়েছে, কি বলে, সরকারের থেকে ছাড়পত্র পেয়েছে, এবং সেই চিপ ম্যানুফ্যাকচারিংয়ের ব্যাপারটা অনেকটা এগিয়েওছে। আজকে যদিও একটা খারাপ খবর এসেছে যে তাদের ওয়ান অফ দ্য প্ল্যান্টে, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের ওয়ান অফ দ্য প্ল্যান্টে একটু অগ্নিকাণ্ডের ব্যাপার হয়েছে। যাই হোক, কোনো হতাহত বা ইনজুরির কোনো খবর নেই, তো সেই অর্থে ঠিক আছে। কিন্তু টাটা ইলেকট্রনিক্সের দিকেও নজর থাকবে, যেহেতু এই কোম্পানিটা লিস্টেড নয়, তা নিয়ে বলার তো কোনো এই নেই। তবে টাটা ইলেকট্রনিক্স যদি লিস্টিং কোনো দিন হয়, আমি তো অবশ্যই নেব। এবার থাকলো একটা কথা, এবার দুটো তিনটে তো আমি একটু লার্জ ক্যাপেরই কথা বললাম, সিজি পাওয়ার বলুন, কেইন্স টেকনোলজি, যদিও সেই অর্থে লার্জ ক্যাপ নয়, তবুও একটু স্টেবল কোম্পানি। এবার একটা কিন্তু আমি একদম মাইক্রো ক্যাপ বা একদম স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ যেখানে রিস্ক বেশি, সেটা একটা কোম্পানি নিয়ে কথা বলবো, যার কিন্তু টার্ন অ্যারাউন্ড স্টোরি হতে পারে। আবারও বলছি, সেই কোম্পানিটায় যদি মানে যে কোনো স্মল ক্যাপ, সেই কোম্পানিতে বলে না, যে কোনো স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপে পয়সা লাগাবার টেকনিকই হচ্ছে নিজের পোর্টফোলিওর 4 থেকে 5%-এর বেশি এক্সপোজার নয়। যেহেতু কেন, সেই স্টক যদি আর্ধেকও হয়ে যায় টোটাল পোর্টফোলিওর, যাতে আপনার মাত্র 2% তাহলে লস হবে। 2% লস এমন কিছু ব্যাপার নয়, এইটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? তো সেই অনুযায়ী বললাম, সেই স্টকটা হচ্ছে এমআইসি ইলেকট্রনিক্স, মিক ইলেকট্রনিক্স বা এমআইসি ইলেকট্রনিক্স, যেভাবেই বলেন না কেন। এদের যদি ওয়েবসাইট আমি আপনাদের সামনে ওপেন করি, এর আগে এরা কি তৈরি করে একটু দেখি। স্টকটার এখন দাম চলছে ওই 100 টাকার আশেপাশে। তবে একটা কথা বলে নিই, স্টকটা কিন্তু প্রচুর সার্কিটে চলে, যেহেতু মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ এরকম কোম্পানি, প্রচুর এরা কিন্তু সার্কিট টু সার্কিটে চলে, তার তো একটা রিস্ক আছেই। সুতরাং একদমই যে আপনাকে নিতে বলছি বা আপনি নেবেন কি নেবেন না, সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট এদের বিজনেসটা বোঝাবার চেষ্টা করছি। অক্সিজেন কনসেন্ট্রেটর, তারপর ইলেকট্রনিক্স, এলইডি টিভি তৈরি করা, এই সব জিনিসগুলো কিন্তু এরা করে। এই যে এলইডি ডিসপ্লে দেখছেন, বিভিন্ন এলইডি বাল্ব, এসবও এরা তৈরির এই করে। 5,000 মানে কি কটা মানে তারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত কি প্রোডাক্ট তারা তৈরি করেছে, সেসবগুলো বলা আছে এখানে, ঠিক আছে? যদিও বলেন, এই যে আপনারা যে এয়ারপোর্ট বা ট্রেনে যে এলইডি ডিসপ্লেগুলো দেখেন, সেগুলো ম্যানুফ্যাকচারিং এরা করে, এক্সেট্রা। আওয়ার প্রোডাক্টস বলে এখানে লেখা আছে। যদি আওয়ার ক্লায়েন্টস দেখেন, যেই জন্য এই কোম্পানিকে আমার ভালো লেগেছে, ওয়ান অফ দ্য আমার রেডারে এসেছে, সেই জন্য দেখাচ্ছি যে এদের ক্লায়েন্ট কারা। ক্লায়েন্ট যদি দেখেন, এসবিআই থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলএনটি, ভারত ডাইনামিক্স, এনপিসিআইএল, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, তারপর এটা আপনার ভাইজ্যাক স্টিল, এইসবগুলো, এলআইসি, টাটা টেলি, বিএসএনএল, মারুতি সুজুকি, রিলায়েন্স, আইডিবিআই,
তারপর আন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এয়ার ইন্ডিয়া, এরা কিন্তু আছে, ওএনজিসি, এরা কিন্তু খুব একটা খারাপ কোম্পানি নয়, আপনারা নিজেরাও জানেন, মানে এই ক্লায়েন্টেলি দেখে যা লাগছে। এবং সরকারি কিছু কোম্পানিও আছে যেটা আমার নজর কেড়েছে, কোল ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সরকারি কোম্পানির থেকে বরাত পেতে গেলে কিন্তু আপনাদের একটু জানেনই, একটু স্ট্যান্ডার্ডাইজেশন ঠিকঠাক রাখতে হয়। আর একটা সরকারি নয়, অনেক সরকারি কোম্পানি কিন্তু এদের সাথে যুক্ত আছে, ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানিও এর সাথে যুক্ত আছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু এরা এদের ক্লায়েন্ট বলে এরা বলছে। তো যাই হোক, এর জন্য কিন্তু জিনিসটা স্টকটাকের প্রতি আমার নজরে এসেছে। আরেকটা কারণে নজরে এসেছে, সেটা হচ্ছে দেখুন এতে তো রিস্ক আছে, আমি তো বলছি এই জন্যই তো এটা কালকে কি বলবো, কয়েক মাসের মধ্যে হাফও হতে পারে, সেগুলো তো আছে, ব্যবসা না চললে হাফ হবে। 2400 কোটি টাকার কোম্পানি, মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ বলতে পারেন, তো সেই জন্য অনুযায়ী সেই রিস্ক থাকবে। তাই জন্য পোর্টফোলিওর 2% আমি পয়সা যদি লাগাই, সেটা যদি জিরো হয়ে যায়, কথার কথা ধরলাম জিরো হয়ে যায়, আমার টোটাল পোর্টফোলিওর 2% লস হবে, তার সেই লস নেওয়ার ব্যাপার হবে। স্মল ক্যাপ মিড ক্যাপে এইভাবেই, এই নয় যে আমি টোটাল পোর্টফোলিওর 80% লাগিয়ে দিলাম, তারপর হাফ হয়ে গেল, এইদিকে বলবো যে সঞ্জয় আপনার চ্যানেল দেখে নিয়েছি, এই সব ফালতু কথা বলে তো লাভ নেই। সুতরাং যখন ইনভেস্টমেন্ট আমাদের করতে হবে, বুদ্ধি লাগিয়ে, ব্রেন লাগিয়ে, অঙ্ক কষে করতে হবে, ঠিক আছে? এখানে যারা বেশি লোভ করে তারা ডোবে, এটা কিন্তু মাথায় থাকে। কারণ ব্যবসাগুলো সবে তৈরি হচ্ছে, এই ব্যবসা চলবে কিনা, ভালো হবে কিনা, এর একদম ছোট কোম্পানি, এরা যা প্রোডাক্ট তৈরি করে যে কোনো বড় কোম্পানিও সেগুলো তৈরি করে দিতে পারে। সুতরাং এদের কোম্পানি চলবে কিনা আগামী 5-10 বছরে তার কোনো গ্যারেন্টি নেই। সুতরাং স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করার এই রিস্কগুলো কিন্তু রাখতে হবে। আচ্ছা, যেটা আমার ভালো লেগেছে ওয়ান অফ দ্য সেটে কারণটা বলি, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেখানে যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন, ভালো 74%-এর মতো ছিল, হঠাৎ করে এই জুন কোয়ার্টারে কিন্তু এদের প্রোমোটার হোল্ডিং 74 থেকে কমে 67% হয়ে গেছে। এটা কিন্তু একটু মানে ভাববেন যে খারাপ না, খারাপ কিন্তু নয়, কারণ এফআইআইদের ইনভেস্টমেন্টেই প্রথম 8%-এ জাম্প করেছে, আগে কিন্তু জিরো ছিল। এই প্রথম এফআইআইরা কিন্তু এই কোম্পানিতে স্টেক নিয়েছে। কোনো একটা নিশ্চয়ই টার্ন অ্যারাউন্ড কি হতে চলেছে, যার জন্য কিছু নিতে চলেছে, আপনারা প্লিজ কমেন্ট করে নিচে জানাবেন। কিন্তু হঠাৎ একটা এফআইআইরা, তাও 8%-এর মতো, 3টে এফআইআই আমি দেখছি এরা স্টেক নিয়েছে, যেটা কিন্তু একটু অন্যরকম আমার লেগেছে। তার জন্যই কিন্তু আমি এই স্টকটার প্রতি একটু নজরে রেখেছি, যেখানে পাবলিক হোল্ডিং একই আছে। সুতরাং প্রোমোটার থেকে স্টেক হাত বদল হয়েছে এফআইআইদের হাতে, সেটা কিন্তু একটু দেখার। কেন এফআইআইরা যখন ইনভেস্ট করছে, তারা তো আশা করি আমি আপনার থেকে একটু বেশি বুঝবে, তাই নয় কি? যাই হোক সেটা। আবার এফআইআইদের মধ্যে যদি দেখি, একটা ফান্ড দেখছি আন্তরা ইন্ডিয়া গ্রিন এনার্জি ফান্ড, তার মানে কি এরা গ্রিন এনার্জির দিকেও কিছু করছে, মানে সোলার টোলার বানাতে চায়, এসব কি করতে চলেছে? কেন গ্রিন এনার্জি ফান্ড কেন ইনভেস্ট করবে? অনেক কিছু প্রশ্ন তুলে দেয়, যেটা ভালো দিক হতে পারে। এখন তো গ্রিনের নামেই স্টক পালিয়ে যায়, তাই না? যাই হোক, স্টকটা অনেকটা বেড়েওছে, যদি এই কদিনে দেখেন স্টকটা এখানে আগে 36 টাকার স্টক ছিল, সেটা বেড়ে 100 টাকায় চলে গেছে। সুতরাং বেড়েওছে, 3 গুণ অলরেডি হয়ে গেছে, 3-4 গুণ কয়েক মাসে, সেই দিকে নজর রাখা যেতে পারে। সুতরাং এই স্টকটার দিকেও নজর রাখা যেতে পারে। দেখবেন আপনাদের এর নিচে কমেন্ট করে জানাবেন, এই যে 4-5টা স্টক বা সেক্টর নিয়ে আলোচনা হলো, আপনার মতে আপনার পছন্দের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং স্টক কোনটা, প্লিজ নিচে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, মানে এই যে স্টক নিয়ে আলোচনা করলাম, কোনো রকম মানে এর মধ্যে অনেক কিছুতে হয়তো আমারও পজিশন থাকতে পারে, এই নয় যে আমার পজিশন আছে বলেই আপনাদের পজিশন নিতে হবে, একদমই নয়। আমি বারবার বলছি, নিজেদের পোর্টফোলিওর 3-4%, 5%-এর বেশি কিন্তু কোনো স্টকে এক্সপোজার রাখা উচিত নয়, স্পেশালি যখন মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ নিয়ে বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু স্ট্রিক্ট স্টপ লস এবং স্ট্রিক্ট ব্যাপারগুলো জেনে, যেমন যদি নিক ইলেকট্রনিক্সে বলেন 70 টাকায় বা 60 টাকায় আমার স্টপ লস থাকবে, বা ম্যানেজমেন্ট বা আমি ফান্ডামেন্টাল দেখব, যদি দেখি পিএনএল এফেক্ট করছে, ভালো কোম্পানি পারফর্ম করছে না, তাহলে বেরিয়ে যেতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ইনভেস্ট করলাম আর ভুলে গেলাম, এইভাবে করলে হয় না। সুতরাং ডিউ ডিলিজেন্স নিয়ে নিজে অ্যানালিসিসের মাধ্যমে ডিসিশন নেবেন। আর ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
করবেন, আর কালকের আমার ওয়েবিনারে অবশ্যই জয়েন করবেন, টেলিগ্রামে জয়েন করে থাকবেন। ওয়েবিনার কালকে দুপুর 2টো থেকে শুরু হচ্ছে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।